নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেরা নাম জোকার, যেটা অ্যাকচুয়ালি রাজ কাপুরের 100th অ্যানিভার্সারি উপলক্ষে রিলিজ করা হয়েছিল। মেরা নাম জোকার, শ্রী 420, তারপর হচ্ছে ববি, এই টাইপের রাজ কাপুরের যেসব সিনেমাগুলো আছে সেগুলো মূলত হলে মুক্তি দেওয়া হয়েছিল। তা আমি তার মধ্যে মেরা নাম জোকার এই সিনেমাটি লেক মল থেকে দেখে এসেছিলাম, সিনেপলিস। তা অ্যাকচুয়ালি আমার সাথে গেছিল সিনেজ্ঞানীর থেকে সৌভিক দা। তা সৌভিক দার চ্যানেলটা আপনারা অবশ্যই চেক আউট করে আসতে পারেন। চ্যানেলের নাম সিনেজ্ঞানী। খুবই ভালো অ্যানালিটিক ভিডিও বানায় ওই চ্যানেলে। তো অ্যাকচুয়ালি তার সাথেই দেখতে গেছিলাম এই সিনেমাটা অনেকদিন ধরেই দেখার একটা ইচ্ছা ছিল। বাট টিভিতে বা অন্যান্য জায়গায় যেসব মানে পাওয়া যায় এই সিনেমাটা অ্যাকচুয়ালি অরিজিনাল মানে রান টাইমের সাথে কিন্তু সেটা পাওয়া যায় না। তার একটা কারণ এই সিনেমার অরিজিনাল রান টাইম হচ্ছে 4 ঘন্টা 10 মিনিটের মতন, যার জন্য দুটো ইন্টারভেল আছে এই সিনেমার মধ্যে। এবার যার ফলে কি হচ্ছে, টিভিতে যখন দেয় তখন কাটছাট করে দেয়। এবার অন্যান্য জায়গায় যেসব দেখেছি তার অনেক রানিং লেন্থ কম এবং রিমাস্টার্ড ভার্সন এই সিনেমাটা রিলিজ করেছে। তা আমি এই সিনেমাটা দেখে এসেছি ওখান থেকে, লেক মলে থেকে। প্রায় শনিবারে আমি অ্যাকচুয়ালি দেখে এসেছিলাম সিনেমাটা। তা আমি অ্যাকচুয়ালি দিনের দিনও ভিডিও বানাইনি, তার একটা কারণ ওই দিন রাত্রিবেলা, কারণ 4 ঘন্টার সিনেমা, 5টার থেকে শো ছিল, প্রায় 9:30টার সময় ওখান থেকে হল থেকেই বেরিয়েছি। বাড়িতে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে এবং তাড়াতাড়ি আসলেও আমি ওই দিন ভিডিও করতামও না। এই সিনেমাটা একটু জাস্ট প্রসেসিং হচ্ছিলাম, মানে নিজের মাথার মধ্যে প্রসেসিং করছিলাম, নানা রকম দিকপত্র নিয়ে ভাবছিলাম, একটুখানি এই সিনেমা নিয়ে নানা রকম সোশ্যাল মিডিয়াতে পড়াশোনা করছিলাম গুগলে ঘেটে ঘেটে। তা যাই হোক, এবার যার জন্য এতটা দেরি করে আমি কিন্তু এই সিনেমার রিভিউ ভিডিওটা আনছি। তা দেখুন, প্রায় শনি রবি সোম কেটে গেছে, 3 দিন পর আমার এই চ্যানেলে ভিডিওটা আসছে। তাই এক কথায় দেখুন, এটা তো বলতেই হবে যে এই সিনেমাটা খুবই দারুণ। এবং মানে সেই টাইমে মানে এই সিনেমাটা ফ্লপ খেয়ে গেছিল বক্স অফিসে, হিউজ একটা ডিজাস্টার পারফরমেন্স হয়েছিল। এবং তার থেকেও বড় কথা, পরবর্তীকালে যারা ক্রিটিক্সরা আছে তারা মিস আন্ডারস্টুড মাস্টারপিস বলে এই সিনেমাটাকে আখ্যা দিয়েছে, কারণ সেই টাইমে মানুষ বুঝতেই পারেনি এই সিনেমার যে মেন কনসেপ্টটা, অ্যাহেড অফ দ্য টাইম এই সিনেমাটা ছিল। তা রাজ কাপুরের এটা অ্যাকচুয়ালি ড্রিম প্রজেক্ট ছিল এবং তিনি মরার আগ অব্দিও কিন্তু এই সিনেমাটা নিয়ে নানা রকম কথাবার্তা কিন্তু তিনি বলেছেন এবং এই সিনেমাটাকে খুব হৃদয়ের একটা কাছের সিনেমা বলে তিনি নানা রকম ইন্টারভিউতেও কিন্তু সেই টাইমে বলেছিলেন। আর তার থেকেও বড় কথা, যেই টাইমে এই সিনেমাটা বেরিয়েছিল 1970 সালে, সেই টাইমে মানে তার থেকেও বড় কথা হচ্ছে যে এই সিনেমাটা 1970-এ যখন বেরিয়েছিল তখন রাজ কাপুরের বয়স অনেকটাই কিন্তু বেশি হয়ে গেছিল। তা যাই হোক, এবার তিনি যখন এই ক্যারেক্টারটা প্লে করছেন তখন কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে সত্যি কথা এটা একটা ম্যাচিওর লোকেরই পারফরমেন্স করার একটা মানে গল্প। কারণ এই গল্পটা লিখেছে K.A. আব্বাস এবং ডিরেক্ট করেছে হচ্ছে রাজ কাপুর নিজে। তাই এখানটায় যে গল্পটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি, এখানে গল্প অ্যাজ সাচ কিছু নেই। এখানটায় গল্পটা তিনটে স্ট্রাকচারে, মানে এপিসোডিক ওয়াইজ তিনটে স্ট্রাকচারে ভাঙা হয়েছে। ফার্স্ট ফার্স্টেরটা দেখানো হচ্ছে যে ঋষি কাপুর, মানে যেটা রাজ কাপুরের ছোটবেলাটা ঋষি কাপুর প্লে করেছে, ওনারই ছেলে। তাই ঋষি কাপুর একজন টিচারকে ভালোবাসতো। সেই টিচার মানে ভালোবাসতো বলতে কি, ওই কাইন্ড অফ ক্রাশ খাওয়া টাইপের। তা টিচারকে নিয়ে নানা রকম ভাবনা চিন্তা তার মধ্যে ছিল। পরবর্তীকালে মনোজ কুমারের সাথে টিচার বিয়ে করে চলে যায়। তারপরে একটা আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড একটায়, যেখানটায় ঋষি কাপুরের ওই পার্টটা শেষ হচ্ছে যে বিয়ে করে চলে যাচ্ছে ওই টিচার। তারপরে কিন্তু ওখানটায় পুরোপুরিভাবে মানে ফার্স্ট ইন্টারভেল টানা হচ্ছে, সেকেন্ড ইন্টারভেল দেখানো হচ্ছে যে কিভাবে এই সার্কাসের মধ্যে রাজ কাপুর ঢুকলো এবং তার জার্নিটাকে কিন্তু দেখানো হচ্ছে। তারপর কিন্তু থার্ড ডে আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে কনক্লিউশন সিনেমার অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি বলতে গেলে যে মানে তিনটে ভাগে ভাগ করেছে সিনেমাটা, দুটো ইন্টারভেল আছে। এই সিনেমাটা মূলত একটা ক্যারেক্টারের স্টাডি কিন্তু দেখানো হয়েছে যে জোকার, আমরা জোকার কাকে বলি, কি বৃত্তান্ত, তিনি সমাজের প্রতি কিন্তু নানা রকম বক্তব্যও কিন্তু ছেড়ে গেছে। যে আমরা অ্যাকচুয়ালি জোকার তারই বলি যে ভাড়ামি করবে, যে কথা মানে যে সবাইকে হাসাবে, ভার টাইপের, এই টাইপের লোককেই জোকার বলি। কিন্তু আদতেও তাই? সেইটা কিন্তু সমাজের মানে প্রতি তিনি একটা কোশ্চেন ছুড়ে দিয়েছেন। এই যে এই সমাজ, এই যে গোটা পৃথিবী, পুরোটাই তো একটা সার্কাসের মতন। সেই জিনিসপত্রগুলো কিন্তু এত সুন্দর করে ফিলোসফিক্যাল ভাবে উঠে আসে, সেগুলো কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আর তার থেকেও বড় কথা, এই সিনেমাটা
যখন মুক্তি দেওয়া হয়েছিল অ্যাহেড অফ দ্য টাইম, তো কনসেপ্ট ওয়াইজ তো ছিল, তার থেকেও বড় কথা এই সিনেমার মধ্যে দুটো কিসিং সিন রাখা হয়েছে। আর মানে যেটা হচ্ছে তখনকার দিনের কোনো হিরোরা ভাবতেই পারতো না যে কিসিং সিন মানে করবে কোনো নায়িকার সাথে বা কিছু সেরকম, কিন্তু বোল্ড পদক্ষেপ তিনি নিয়েছেন এবং অন্যান্য অনেক বোল্ড পদক্ষেপ কিন্তু তিনি নিয়েছেন। যে এই সিনেমার যিনি টিচারের চরিত্রে অভিনয় করেছেন, তার যে মানে তার যে ছোটবেলায় যে ক্রাশ খেয়েছিল ঋষি কাপুর, মানে রাজ কাপুরের ছোটবেলাটা ঋষি কাপুর তো প্লে করেছিল, তা সেই জায়গায় নিউড ভেবেছে ওই টিচারকে কল্পনা, সেটা কিন্তু খুব নোংরা ভাবে না, কিন্তু সেটা কিন্তু খুব সুন্দর করেই কিন্তু ওটা দেখানো হয়েছে। ওই নিউড সিনটা ওই টাইমে কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে কিন্তু অনেকটাই দূরে করে দিয়েছিল এই সিনেমা থেকে, কারণ ওই টাইমে নিউড সিন দেখা মানে একটা পাপ টাইপের বলা যেতে পারে, এবং ইন্ডিয়ান সিনেমার সংস্কৃতি কোথাও না কোথাও খারাপ করছে এইভাবে কিন্তু ন্যারেটিভ কিন্তু ওই টাইমে চলেছিল, অনেক কন্ট্রোভার্সিও কিন্তু হয়েছিল। এবং তার থেকেও বড় কথা সিনেমাটা এতটা মানে যতটা বড় রানিং টাইম, যে 4 ঘন্টা 10 মিনিটের মতো রানিং টাইম, সেই টাইমে কিন্তু অডিয়েন্স এবং ক্রিটিক্স দুই জায়গাতেই কিন্তু এই সিনেমাটা পুরোপুরিভাবে প্যান্ড করা হয়েছিল। পরবর্তীকালে যখন এই সিনেমাটা রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়নে রিলিজ করা হয় 80-র দশকের দিক করে, তখন এই সিনেমাটার কিন্তু দুটো মানে সরি, এই সিনেমাটা যখন এই মানে রাইটস পুরোপুরিভাবে বেচে দিয়েছিল রাশিয়ার এক ডিস্ট্রিবিউটারের কাছে, রাইটস পুরোপুরিভাবে বেচে দিয়েছিল রাজ কাপুর, এবং যখন রাজ কাপুর এই রাইটসটা বেচে দেয়, তা তখন যে কিনেছে রাশিয়ার অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটার, তিনি কিন্তু সেই টাইমে 15 লাখ টাকার মতন এই সিনেমার মানে মানে এই রাইটসের টাকা কিন্তু দিয়েছিলেন রাজ কাপুরকে। সেই টাইমে কিন্তু ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে কিন্তু হিউজ একটা টাকা ছিল, যেটা ওই টাইমে রাজ কাপুর বিক্রি করেছিলেন, যে হিউজ একটা টাকা থেকে টাকা দিয়ে রাইটস বেচে দিয়েছিলেন। তার পরবর্তীকালে রাশিয়াতে এই সিনেমাটা যখন রিলিজ করা হয়, তখন অডিয়েন্সের একটা মিক্স রেসপন্স ছিল, যার ফলে কি হয়েছে ওই ডিস্ট্রিবিউটর কি করেছে এই সিনেমার 3টে যে কাট আছে, মানে 3টে যে এপিসোডিক ওয়াইজ ভাগ করা হয়েছিল এই সিনেমার মধ্যে, সেগুলোকে আলাদা আলাদা করে কিন্তু তিনি আলাদা মানে যে ডিস্ট্রিবিউটর সে রিলিজ করেছিল রাশিয়াতে, এবং তখন কিন্তু সেই টাইমে মানে হিউজ একটা ইনকাম করেছিল রাশিয়ার বুকে, কিন্তু সেই টাকা কিন্তু রাজ কাপুর পায়নি, কারণ তিনি পুরোপুরি রাইটস বেচে দিয়েছিল বলে। কিন্তু তিনি অ্যাকচুয়ালি যে ডিস্ট্রিবিউটর সে সব সব থেকে বেশি ইন্ডিয়ান সিনেমার মধ্যে এইটা মানে তখনকার টাইমে সব থেকে বেশি দাম দিয়ে কেনা একটা সিনেমা ছিল। তা যাই হোক, এবার পরবর্তীকালে রাশিয়াতে একটা ইনকাম করে রাজ কাপুর, তো সেটার মানে টাকা তো আর পায়নি, কারণ রাইটস পুরোপুরিভাবে বেচে দেয়। তারপর ইন্ডিয়াতে এই সিনেমাটা একদমই ডিজাস্টার একটা পারফরমেন্স দেখায়, কিন্তু রাজ কাপুর কিন্তু এই সিনেমাটা নিয়ে খুব আশাবাদী ছিলেন, ভেবেছিলেন যে পরবর্তীকালে, এখন হয়তো চলছে না, কিন্তু পরবর্তীকালে কিন্তু এই সিনেমাটা লোকের মুখে মুখে ছড়িয়ে যাবে। সত্যিকারেরই তাই, পরবর্তীকালে ক্রিটিক্সরা যখন দেখে এই সিনেমাটা, তখন বলা হয় মিস আন্ডারস্টুড মাস্টারপিস বলে আখ্যা দেওয়া হয় এই সিনেমাটাকে। এবং এই সিনেমাতে প্রত্যেকের কিন্তু পারফরমেন্স খুবই সুন্দর। এখানে মিনা বলে যে ক্যারেক্টারটা আছে, তার ক্যারেক্টারটাকে যে ওই টাইমে দাঁড়িয়ে যে একটা ছেলেদের মতন প্রেজেন্টেশন করা, যে সে বয়েজ কাট চুল রাখছে, ছেলেদের মতন জামা কাপড় পরছে, সেই যে বোল্ড পদক্ষেপগুলো, যে একদম প্রোগ্রেসিভ মাইন্ডসেট দিয়ে এই সিনেমাটাকে তিনি নির্মাণ করেছিলেন সেই টাইমে, খুবই দুর্দান্ত। এবং এখানে মুকেশ, মান্না দে, রফি, আশা ভোসলে প্রত্যেকের গান কিন্তু এই সিনেমার মধ্যে আছে। প্রত্যেকটা গানই কিন্তু সাকসেসফুল, এ ভাই যারা দেখকে চলো বা জিনাইয়া মারনা ইহা, তো এই গানটা তো আছেই। এবং তার সাথে সাথে কেহতা হে জোকার সারা জামানা, এই গানগুলো তো সত্যি অনবদ্য, প্রত্যেকটা গান শুনতে খুব ভালো লাগে। এবং ওই টাইমে স্ট্যাটিক ফ্রেম কিন্তু ইউজ করা হতো, সেইটা কিন্তু দেখানো হয়েছে যে প্রত্যেকটা ফ্রেম কিন্তু স্ট্যাটিক, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং এই সিনেমার কিন্তু যেই ঋষি কাপুরের যে ছোটবেলার যে পোর্শনটা, সেটা কিন্তু দার্জিলিংয়ে অ্যাকচুয়ালি শ্যুট হয়েছিল। তা ওই যে যে পাহাড়ি এলাকার যে অ্যাটমসফিয়ারটা, সেটা কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছিল। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে ওখানটায় সব থেকে একটা জিনিস আমার ভালো লেগেছে, যে এখানটায় যে মানে একটা পোয়েটিক নেচার কিন্তু রাখা হয়েছিল, যখন ওই সিমির মধ্যে, সিমি এবং মনোজ কুমারের মধ্যে, যে মানে সিমি বলতে যে স্কুল টিচার অ্যাকচুয়ালি ঋষি কাপুরের ছিল, মানে রাজ কাপুরের মানে স্কুল টিচার ছিল। তা সিমি এবং মনোজ কুমারের মধ্যে একটা সিন আছে, কুয়াশা চারিদিকে, ওই জায়গাটা পুরো পোয়েটিক একটা নেচারের মতন। এবং মনোজ কুমারের যেভাবে গলার মডেলিউশন করে যেভাবে ডায়লগগুলো থ্রো করে না, অনবদ্য লাগে।
তার থেকেও বড় কথা আরেকটা জায়গায় আমার রাজ কাপুরের পারফরমেন্স সবথেকে বেস্ট লেগেছে, সেটা হচ্ছে যখন রাজ কাপুরের অ্যাকচুয়ালি রাজ কাপুরের বাবা মানে সার্কাসেই কাজ করতো, সেই জোকার ছিল তার বাবা। কিন্তু তার বাবা ওখানটা তখনকার দিনে তো এত তো মানে মানে স্টান্টগুলো করা হতো তখন, অত বেশি সেফটি প্রোটোকল মানে বিধিনিষেধ ফলো করা হতো না। এবার যার ফলে কি হয়েছে, তখন ওর বাবা সার্কাসে কাজ করতো, ওর বাবাও জোকার ছিল, কিন্তু কাজ করতে করতে একদিন মারা যায় সার্কাসের মধ্যে একটা স্টান্ট করতে গিয়ে। যার ফলে ওর মায়ের কোনোদিনও পছন্দ ছিল না যে তার ছেলে এরকম সার্কাসে গিয়ে কাজ করুক। কিন্তু তখনকার দিনে ওই একটাই জিনিস যেটা এখনো পর্যন্ত রেলিভেন্ট, যে বেকারত্ব। বেকারত্বটা কিন্তু ওই টাইমেও দেখানো হয়েছে, যেটা এখনো পর্যন্ত রেলিভেন্ট একটা সাবজেক্ট, বেকারত্ব। এবং তার সাথে সাথে গরিবি একটা ব্যাপার ছিল, যার ফলে কি হচ্ছে, ওর কোনো কাজ বাজ পাচ্ছে না বলে লাস্টে বাধ্য হয়ে সার্কাসে গিয়েই জয়েন করতে হলো। এবং যখন যে জয়েন করছে এবং পরবর্তীকালে মা জানতে পারছে যে ছেলে এরকম সার্কাসে কাজ করছে, যখন ওর মা বসে দেখবে একটা অ্যাক্ট দেখতে দেখতে, যখন রাজ কাপুর উপর থেকে জাম্প মারবে, তখন তার মা শকড হয়ে যাবে এবং শকডেই তার মা ওখানটাতেই মৃত্যুবরণ করবে। যার ফলে কি হবে, যে ওর মা মারা গেছে সেটার একটা দুঃখ, কিন্তু এদিকে বাইরে দর্শক বসে আছে তাকে দেখার জন্য, তার অ্যাক্ট দেখার জন্য দর্শকরাও গিয়ে হাসাতে হবে। সেই যে দুটো জিনিসের মধ্যে টার্ময়েল হচ্ছে, এবং সেই জিনিসটা এত সুন্দর করে পারফরমেন্সের মাধ্যমে বুঝিয়েছে না, দুর্দান্ত। এখানে তো রাজ কাপুরের পারফরমেন্স খুবই ভালো, এবং তার থেকেও বড় কথা একটা, মানে কোথাও না কোথাও দেখুন, এটা তো আমাদের সময় স্টার না, এটা আমাদের দিদা দাদুদের সময় স্টার। যে রাজ কাপুর, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন দিদা দাদুদের সময় স্টার। তার পরবর্তীকালে মা যখন একটু ছোট, তখন মানে অমিতাভ বচ্চন ফচ্চন ওই টাইমটায় উঠছে। সে যাই হোক, এবার ওই সিনেমার মধ্যে দারা সিং, তারপর হচ্ছে ধর্মেন্দ্র, এদেরকে দেখতে কোথাও না কোথাও ভালো লাগছে যে এদের কম বয়সটা আমরা হলে গিয়ে দেখতে পাচ্ছি, সেটা উপভোগ করতে পারছি। এবং রিমাস্টার্ড ভার্সন যেহেতু, সেটা কিন্তু খুব ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখানো যাচ্ছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও ভালো লাগছে। এবং সার্কাসের যে পোর্শনগুলো রাখা হয়েছে, সেগুলো কিন্তু খুব সুন্দর। আর এখানটা আমি পড়াশোনা করে যা দেখলাম, যে সার্কাসের যারা স্টান্ট করেছে, এগুলো কিন্তু অরিজিনাল যারা সার্কাসের আর্টিস্ট, তাদেরকে দিয়েই কিন্তু এই সিনেমা স্টান্ট করানো হয়েছে। কিন্তু এই সিনেমাটা একটা টাইমে ওভার বাজেটও হয়ে গেছিলো, কারণ 6 বছর ধরে এই সিনেমাটা তৈরি হচ্ছিল। তার মধ্যে যারা স্টার কাস্ট ছিল তাদেরও অন্য জায়গায় কমিটমেন্ট ছিল অন্য সিনেমার সাথে, তারা মাঝে মাঝে এসে শ্যুট করে যাচ্ছিল। এবার যার ফলে কি হচ্ছে, যে 6 বছর ধরে একটা সিনেমা শ্যুট হচ্ছে, এবং রাজ কাপুর এই সিনেমার মধ্যে পারফেক্ট জিনিসপত্রগুলো তুলে ধরতে চেয়েছেন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, যেই টেকনোলজি ওই টাইমে দরকার সেটা ওই টাইমে ছিল না, কিছু পরে এসছে। এবার যার ফলে এই করতে করতে বছর পেরিয়ে যায়, 6টা বছর কেটে যায় এই সিনেমার পুরো মেকিং এর পিছনে। যার ফলে এতটাই ওভার বাজেট হয়ে গেছিলো, পরবর্তীকালে আরকে স্টুডিওস মানে ব্যাংকরাপ্ট হয়ে গেছিলো, তার বাড়ি মর্গেজ রেখে এই সিনেমা তৈরি করতে হয়েছিল। এরকম একটা মানে জায়গায় চলে গেছিলো এই সিনেমাটার পর্যায়ে। তাই যাই হোক, এবার 1 কোটি টাকা প্লাস এই সিনেমাটার ওভার বাজেট হয়ে গেছিলো এই সিনেমাটার। কিন্তু এই সিনেমাটা সেরকম ভালো পারফরমেন্স করতে পারে না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই সিনেমাটা কিন্তু একটা কাল্ট ক্লাসিক একটা সিনেমা, মেরা নাম জোকার। তা ওভারঅলে কিন্তু আমার সিনেমাটা খুবই ভালো লাগে। সমাজের প্রতি বক্তব্য রাখা এবং নানা রকম দিকপত্র দেখানো, একটা ক্যারেক্টার স্টাডি, মানে ফুল অন ক্যারেক্টার স্টাডির উপর সিনেমাটা তৈরি করা। এবং এই সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি চার্লি চ্যাপলিনের থেকে ইন্সপায়ার্ড, এবং তার থেকেও বড় কথা হচ্ছে রাজ কাপুরের নিজের জীবনের কিছুটা অংশ কিন্তু এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে, এই মেরা নাম জোকারের মধ্যে। তা ওভারঅলে এটা খুবই, দেখুন, এটা ভালো খারাপ এটা বলার ঊর্ধ্বে, এটা খুব দুর্দান্ত একটা সিনেমা। মানে আমি সত্যি কথা বলতে গেলে 4 ঘন্টা 10 মিনিট কি করে হলের মধ্যে কাটিয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। তা ওভারঅলে আমার সিনেমাটা তো কেমন, মানে খুবই ভালো লেগেছে এই সিনেমাটা দেখে। তা আপনারা যারা দেখেছেন এই সিনেমাটা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কি লেগেছে। আর যারা দেখেননি তারা বলবো যে লেট না করে অরিজিনাল যদি ভার্সন কোথাও খুঁজে পান, তাহলে অবশ্যই চেক আউট করতে পারেন। এই সিনেমাটা সত্যি খুব দুর্দান্ত, এবং যারা সিনেমা স্টুডেন্ট, মানে সিনেমা নিয়ে পড়াশোনা করছে বা কিছু, তাদের জন্য তো হাইলি রেকমেন্ড করবো এই সিনেমাটা। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতন টাটা, বাই।